তুহিন সমদ্দারের গল্পগ্রন্থ সোমপ্রকাশ বাড়িতে নেই। আমি মাসুদুজ্জামান সোমপ্রকাশ বাড়িতে নেই গল্পটির দ্বিতীয় অংশ পড়ছি। সেজ কাকা বাড়ির পুরনো দস্তাবেজ ঘাঁটতে ঘাঁটতে একদিন কি নিয়ে যেন খুব উত্তেজিত হয়ে পড়লেন। তার সোমের মতো ছোটরা তখন বুঝতে পারেনি। কেবল মনে আছে বিলের পরে যে টিলা, সেখানের ঝোপঝাড় সব কেটে সাফ করার জন্য জনা দশেক বিশ্বস্ত কামলা তখন রাত দিন কাজ করতে শুরু করলো। মা পই পই করে বারণ করছিলেন, সেজ ঠাকুরপো, ওইখানে আমাদের বংশে পয় নেই, ওটা খুঁড়ো না, ওটা খুঁড়ো না। কিন্তু কে শোনে কার কথা? দিনরাত মাটি খোঁড়া চলত। রাতেও পেট্রোম্যাক্স জ্বালিয়ে রাখা হতো কেন কে জানে। তবু তার মধ্যে একদিন শেষ রাতে অমাবস্যায় শিবদাস চিৎকার করতে করতে আর দৌড়াতে দৌড়াতে টিলা থেকে নেমে এলো। তার ভাষা কেবল জড়িয়ে যাচ্ছিল। বোবা চিৎকার করতে করতে সে সাপে কাটা বুনো শুয়োরের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল যেন। শিবুদাসের সাথে সোমদের বহু দিন ধরে শরিকি গোলমাল চলছিল। মোকদ্দমায় ওরা নিঃস্ব হয়ে গিয়েছিল একেবারে। গুপ্তধনের লোভে সে চুরি করতে গিয়েছিল খুঁড়ে রাখা ঢিবিটার ভেতরে, কিন্তু তার মুখ থেকে কিছুই উদ্ধার করা যায়নি। সেজ কাকার দোনালা বন্দুককে উপেক্ষা করে লোকটা মাথা মোটা বাইসনের মতো বিশাল কালো দেহটা নিয়ে অপার্থিব চিৎকার করতে করতে উঠোনের মাঝখানের পুরনো কাঁঠাল গাছের মোটা কাণ্ডের সাথে দরাম করে বাড়ি খেয়ে উঠোনেই আছড়ে পড়ল। শেষ রাতের সেই কাঁপা কাঁপা লণ্ঠনের আলোয় শিবুদাসের মুখ থেকে গ্যাজলা বেরিয়ে উঠোনের একটা অংশ ভিজিয়ে দিতে দেখল সোম। সেজ কাকা গম্ভীর হয়ে দোনালা ছেড়ে গরম জলে টিংচার আয়োডিনে যখন ওর মাথার ক্ষতটায় শুশ্রূষা করছিলেন, ততক্ষণ শিবুদাসের পোক্ত শরীরটা স্তিমিত আর বেগুনি হতে শুরু করেছে। এবং কি আশ্চর্য, ওই অবস্থাতেও শেষবারের মতো শিবুদাস স্বপ্ন দেখে নিদ্রাভঙ্গের মতো উঠে বসে অজানা আতঙ্ক আর ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো ওই ঢিবিটার দিকে মাত্র একবার তার বেগুনি হয়ে যাওয়া জল ভরা চোখ দুটো মেলে কিছু একটা তথ্য জানিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পারেনি। শিবুদাসের অপঘাতে মৃত্যুর পর সেজ কাকা সন্ন্যাস নিয়ে সেই যে নিরুদ্দেশ হলেন, তারপর অনেক বছর কেউ আর সেই টিলা, যেখানে এখন সোম তার বাগান করেছে, সেদিকে পা পর্যন্ত মারায়নি। ৭১ এখানে নাকি মুক্তিযোদ্ধারা অস্থায়ী ক্যাম্প করেছিল। খবর পেয়ে আশেপাশের 10 গ্রাম জ্বালিয়ে দিয়েছিল পাক আর্মিরা। ক্যাম্পে ধরে নিয়ে যাবার পথে ওই টিলার ঝোপেই বেশ কিছু মেয়েকে, যারা বেশি বাধা দিচ্ছিল, পালাক্রমে ধর্ষণ শেষে গাব গাছে তাদের মৃতদেহ ঝুলিয়ে রেখে গিয়েছিল। সোমের মনটা আজ কেন যে পুরনো দিনগুলো মনে করিয়ে দিচ্ছে, তা সে টের পেল যখন হাত দেড়কে লম্বা ধারালো ছ্যান্দায়ের কাঠের হাতল তার হাতের মুঠোয় ঘামে ভিজে পিচ্ছিল হয়ে উঠল। কে সে? কিসের প্রলোভনে সে এসব করছে? প্রশ্নগুলো মাথার মধ্যে চনমনাচ্ছে। চট করে তার মনে পড়ে গেল রাতে দেখা স্বপ্ন বা দুঃস্বপ্নটির কথা। স্বপ্নটি এত সুন্দর, অথচ তার কাছে ভয়ঙ্কর কেন মনে হচ্ছে? বলিভিয়ার সেই গবেষক তাকে বলেছিল কিংবদন্তিটি। এক জাতের ক্যাকটাসে নাকি খুবই চমৎকার বেগুনি ফুল ফোটে। প্রমাণ সাইজের থালার আকৃতি পুরো পাপড়িগুলো খুবই রসালো। এই কাঁটা গাছের বৈজ্ঞানিক নাম ল্যাকল্যান্সিয়া ফ্লোরেটা। রেড ইন্ডিয়ান আদিবাসীরা একমাত্র ওদের জাতশত্রু ভিনগোত্রীয়দের সাথে যুদ্ধেই একে ব্যবহার করত। তারা তাকে বলতো মাওমেতু, যার অর্থ স্বর্গীয় বিষ। এই মাওমেতু ফুলের নির্যাস বা লামুরের ঘন দ্রবণে যুদ্ধের ঠিক পূর্বক্ষণে তারা চুবিয়ে নিত তাদের তৌন ভর্তি তীরের চকচকে ফলাগুলি। বিষাক্ত লামুর একটা সমর্থ বুড়ো মোষকেও নাকি 10 সেকেন্ড সময় দেয় না। শুধুমাত্র বলিভিয়ার গিরিকন্দরের পাথরের স্যাঁতে স্যাঁতে অন্ধকারে মাওমেতু জন্মায় বলে এটা এখন বিলুপ্ত প্রায় ও মূল্যবান। আদিবাসী ওঝারা অবশ্য একেই ব্যবহার করত অর্শরোগের চিকিৎসায়। প্যারামাউন্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি বহুজাতিক কোম্পানি এই বিরল প্রজাতির কণ্টক উদ্ভিদের পেটেন্ট নিতে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু বাঁধ সেধেছে আমেরিকার পার্লামেন্টের উচ্চকক্ষ। ডেমোক্র্যাটদের মধ্যে ইহুদি ব্লকের কিছু পরিবেশবাদী ধুয়ো তুলেছে এই বলে যে প্যারামাউন্ট কেমিক্যাল কোম্পানি এই ফাইলোক্যাকটাসের অ্যারোমেটিক সিনথেসিস করলে বাই প্রোডাক্ট হিসেবে যে ভিনাইল আইসোসায়ানাইড প্রকৃতিতে অবমুক্ত হবে, তা ওজোন স্তরের ক্ষয়কারী। এবং নর্থ ডাকোটার ইগুয়ানা ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন ওই ক্ষয়ের মাত্রা সিএফসি ক্ষয়ের ব্যস্তানুপাতিক।
ফলে একমাত্র জাপান সাগরে যে বিশাল আকায় অটার ফিশ পাওয়া যেত, 2050 সাল নাগাদ তাদের লেজের রং বাদামি থেকে ক্রমশ বেগুনি আকার ধারণ করতে পারে। ওয়াশিংটন ভিত্তিক বিজ্ঞান বিষয়ক জার্নাল ফিউচার অবশ্য এই মতকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। চ্যানেল 4-এর ডেভিড হ্যাডলি তার লেট নাইট টক শোতে বরাবরের মতো এবারও ইহুদিদের এক হাত দেখে নেবার সুযোগকে হাতছাড়া করেননি। তিনি ব্যঙ্গ করে তাদেরকে বুড়ো থুত্থুরে ফজলি আম বলে গালি দিয়ে দর্শক হাসিয়েছেন। যদিও ডেভিড হ্যাডলির মা ছিলেন ইহুদি এবং গেস্টাপোরা বিশ্বযুদ্ধের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে তার মতো অসংখ্য ইহুদি নারীর জরায়ুতে ল্যাকল্যান্সিয়া ফ্লোরেটার কৃতিত্ব দেখার জন্য ইনজেক্ট করেছিল। সোমের চোখটা থেকে আজ কেন যেন বেশি মাত্রায় জল কাটছে। সে কি কাঁদছে? কেন কাঁদবে? কাঁদার জন্য অন্তত দুটো চোখ তো চাই। এক চোখে কান্না কি মানায়? ভাবতে ভাবতে সে চোখ মোছে আর তেরছা রোদ্দুরকে উপেক্ষা করতে মাথার গামছাটা ঘাড় পর্যন্ত বিছিয়ে নিয়ে একটানা আগাছা পরিষ্কার করে যেতে থাকে। এত বড় বাগান তার, অথচ সবটাই আগাছা। এই ক্যাকটাসগুলো তো আগাছাই একরকম। বাগান, অথচ ফুল ফোটে না। তাকে কি কেউ বাগান বলবে? তাই সে কোনো কেয়ারটেকার রাখেনি। আগাছায় আগাছায় ভরে গেলে সে নিজেই তার পরিচর্যা করে। ইচ্ছে করেই ফুলবতী গাছ লাগানো থেকে সে নিজেকে বিরত রেখেছে। ফুল মানেই আকর্ষণ, ফুল মানেই লোকজনের আনাগোনা, ভালো লাগা, কথাবার্তা। ভালো লাগে না। লোকজন দেখতে তার একদম ভালো লাগে না। প্রাগৈতিহাসিক প্রাণীর মতো তার চোখে বিস্ময় জাগিয়ে তোলে মানুষের উপস্থিতি। একা একা তাই সে ভূতের মতো এই বিস্তীর্ণ কাটা ঝোপের মধ্যে ঘুরে বেড়ায়। আশেপাশের গ্রামের লোকজন কেউ এদিকে আসে না। একবার একদল শহুরে পিকনিক পার্টিকে সোম স্যান্দাও দিয়ে তাড়া করেছিল। এই ঘটনা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গল্পের অনুষঙ্গ নিয়ে। লোকে বলা বলি করে সোম উন্মাদ হয়ে গেছে, এটাই বেশি বলে লোকজন। কেউ কেউ বলে সোম পূর্বপুরুষদের ভিটেতে জখ পেয়েছে, তাই কাঁটা দিয়ে তাকে আগলে রাখে। একজন অবশ্য প্রায় নিয়মিতই তার কাছে আসেন, দুঃখী লোক, রুমা হোমিও ফার্মেসির কুমুদবাবু। মাঝে মাঝে তিনি গল্প করার চেষ্টা করেন সোমের সাথে। এই একজনের কাছেই সোম নিজেকে একটু মেলে ধরে, তাকে চা বানিয়ে খাওয়ায়, এমনকি ঠাট্টা করে পর্যন্ত। তবে তা শুধু একটি বিষয় নিয়েই। আচ্ছা কুমুদবাবু, আপনার দোকানের নাম রুমা হোমিও কেন? উত্তরটা জানা আছে দুজনেরই, তবুও শান্তিপ্রিয় চিরকুমার লোকটি নির্দ্বিধায় প্রশ্নটির উত্তর পুনরাবৃত্তি করেন। নরবরে চশমার ডাঁটিটি সন্তর্পণে এক হাতে ধরে পাঞ্জাবির খুঁট দিয়ে তার কাঁচ মুছতে মুছতে কুমুদবাবু স্মৃতি হাতড়ানো স্বরে বলেন, সোমবাবু, কি জানেন 3টে আইবুড়ো বোনকে বিয়ে দিতে দিতে নিজের বিয়ের সময় কখন যে পেরিয়ে গেল তা বুঝতেই পারিনি। যে বাড়িতে লজিং থাকতাম সেই বাড়ির গবেট অথচ সুন্দরী মেয়েটির নাম ছিল রুমা। মনে স্বাদ ছিল একদিন নিশ্চয়ই ওর অভিভাবকরা আমার কাছে তাদের কন্যা দায়ের কথাটা পারবে। কিন্তু কি জানেন, মানুষের ভাগ্য তো আর কাঁঠাল নয় যে সময় মতো পাকবে। ওরা একদিন ইন্ডিয়া চলে গেল। এরপর থেকে কি জানেন, মনে একটা ধরে আছে সোমবাবু। কুমুদবাবুর দীর্ঘশ্বাসমূলক আকুতি সোমের মনে কোনো রকম প্রতিক্রিয়া ছড়ায় কিনা আবছা আলোতে তা মোটেই বোঝা যায় না। কেবল একটি উদম হাঁটুর ছায়াচিত্র দেয়ালে কিম্ভূত ছায়া ফেলে কাঁপে। আর ভরদুপুরে সেই সব ভাবতে ভাবতে তার উদ্বৃত্ত চোখটার বাকি নিয়ত নিঃসৃত জল এক হাতে মুছতে মুছতে সোম দ্রুত অবাঞ্ছিত ঘাস কেটে চলে। উঁচু উঁচু টিলা সদৃশ এই মরু জমিতে রোদটা বেশ তেজ ছড়ায়। তার পিঠে ঘামের ফোঁটা ফোঁটা দানা জমে উঠলে সোম বুঝতে পারে দুপুর গড়িয়ে গেল। এখন তাকে থামতে হবে, পেটে কিছু দিতে হবে। কিন্তু দাঁড়িয়ে যেতেই মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। যত দূরে এখন সে চলে এসেছে তার কুড়ে থেকে, এই রোদে ততটা দূরত্বকেই খুব বেশি মনে হয় সোমের। এটুকু পথ গিয়ে শান্তি খুঁজতে ইচ্ছে করে না। অনেক আগাছা জড়ো হয়েছে, এগুলোকে এরপরে নিয়ে গিয়ে ফেলতে হবে ডোবার মধ্যে। যে গোল্ডেন রিংটাকে সোম সবচেয়ে বেশি যত্ন করে, আজ তার কাছেও যাওয়া হয়নি। সত্যিকার অর্থেই এটা একটা দামি গাছ। বিশেষত শৌখিন বড়লোকদের ড্রয়িং রুমে এহেন একটি স্বর্ণালী গোলক সদৃশ গাঁটা গাছ তাদের আভিজাত্যের পথকে আরও সুসংহত ও কণ্টকমুক্ত করতে হয়তো। কিন্তু চারিদিকে এই কাঁটা আর নীরস উদ্ভিদের মাঝে নিজেকে এখন তার খুবই নিঃস্ব মনে হতে থাকে। মনে হয় একা।
সে তো একাই, তবে কেন ভিন্নভাবে আরও বেশি একাকিত্ব? তার আর কি চাওয়ার আছে জীবন থেকে? আর কি সর্বনাশ সে আশা করতে পারে? ভাবতে ভাবতে সে শুনতে পায় ইট ভাঙার শব্দ। কোথায় যেন ইট দিয়ে ছেঁচে দেওয়া হচ্ছে কিছু। নরম মাংসের ওপর সংঘর্ষটা হচ্ছে থ্যাচ থ্যাচ। সোমের মাথাটা চক্কর দিয়ে ওঠে। তার এখন একটু ছায়া দরকার, কিন্তু চারিদিকে অসংখ্য অনত দীর্ঘ কাঁটা গাছ। সে হাতের স্যান্দাউটি আর বইতে পারে না যেন। মাথার ভেতর অহরহ থ্যাচ থ্যাচ শব্দের কারণে সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। ওহ! সোম এগোতে গিয়ে বাধা পায়। কাঁটার খোঁচা লেগে তার হাত পা ছড়ে যাচ্ছে। যাক, এখন একটু ছায়া দরকার। একটি মানুষ শুধু একটু ছায়া চায় শুধু। সোম এগোতে থাকে। কাঁটা গাছে তার পরিধেয় টান পড়ে, কিন্তু সোম তো এই কাঁটা থেকে বেরোতে চায়। সে সর্বশক্তি একত্রিত করে। ইথিকার মৃত্যুর জন্য কে দায়ী? কে? সেই তো। সে কেন বাঁচিয়ে রাখতে পারল না মেয়েটাকে? চোখটা দিয়ে অনবরত পানি পড়ছে, কিন্তু বাকি চোখটা, মানে যে চোখটা এতদিন খালি পড়েছিল, সেটা দিয়ে কি সে দেখতে পাচ্ছে? আর যা যা দেখছে তা কি সত্যি? সোম নিজের শরীরে এক অপার্থিব অনুভূতির অস্তিত্ব টের পায় যেন। এখন সে দু চোখেই দেখতে পাচ্ছে কিছু। তার সামনে রক্তাক্ত একটি উদ্ভিদ। এত বিশাল, এত দীর্ঘ, এত ঘন হয় উদ্ভিদের রং। গাছটির শীর্ষে কড়া বেগুনি আভায় তার চারদিক যেন আরও রৌদ্র করজ্জ্বল। সোমপ্রকাশ দিগ্বিদিক জ্ঞানশূন্যের মতো এগুতে থাকে। তার মাথায় থ্যাচ থ্যাচ শব্দটা ছাপিয়ে উঠেছে তার গতির শব্দ। কাঁটা ছোপ উপড়ে মুচড়ে সোমপ্রকাশ এগিয়ে যায় বেগুনি আভার দিকে। তার জল ভর্তি বাঁ চোখ আর শুষ্ক অথচ ক্রিয়াশীল ডান চোখের রহস্য এখন তাকে ধাতস্থ হতে দিচ্ছে না। মনে হচ্ছে চতুর্দিকে বেগুনি অন্ধকার নেমে এসেছে। সূর্যটাও ডুবে গেছে সেই অন্ধকারে। আর সোমের বুভুক্ষ হাত দুটি ক্রমাগত এগিয়ে গিয়ে সেই বেগুনি ফুলটির সংলগ্ন হতে চায়। কি এক অপার্থিব থ্যাচ থ্যাচ ছেঁচে দেবার শব্দ ছাপিয়ে উঠছে চারিদিকে। সোম জান্তব উল্লাস আর বৈনাশিক প্রেরণা নিয়ে এক লহমায় ফুলটিকে বৃন্তচ্যুত করে। রসালো পাপড়ির নিংড়ে পাঞ্ছে রস ঢেলে দেয় নিজের গলাতে। তার চারিদিকে অবশেষে বেগুনি অন্ধকার ঘন হয়ে আসার আগে সে বুঝতে পারে মাওমেতুর শাব্দিক অর্থের মহিমা। নিস্তেজ হয়ে যেতে যেতে সে পৃথিবীর কাছে একটি উদম হাঁটুর বিনিময়ে, একটি চোখ কিংবা একটি চোখের বিনিময়ে উদম হাঁটু, এর কোনোটিরই ঔচিত্য বোধ করে না। বরং তার নির্ভেজাল ডান চোখের গর্তে সহসা একটি বেগুনি পাথর ঘৃণার প্রতিকল্প হয়ে জ্বলে ওঠে। পরিশিষ্ট। ইথিকার সারাটা পথ আসতে বেশ ঝক্কি গেছে। বাব্বা, এ কি কম ঝামেলা! ফিচার করতে গেলে এই হলো সমস্যা। তার পাতার এডিটর ফুল লেন্থ হিস্টোরি ছাপতে আগ্রহী। নারী নক্ষত্রের সব খবর তাই জানতে হবে। এই পাণ্ডব বর্জিত অঞ্চলে সে আসতো না যদি না চ্যালেঞ্জটা থাকতো। কোনো এক পত্রিকাতে যেন লিখেছে লোকটার ব্যক্তিগত জীবনের ব্যর্থতার কথা। ইথিকা তাই নিজেই যেচে এই অ্যাসাইনমেন্টটা নিয়েছে। আগামী সংখ্যাতেই কভার স্টোরি হবে, ক্যাকটাস প্রেমী এক যুবকের ইতিবৃত্ত শিরোনামে। সোমপ্রকাশের ক্যাকটাসের বাগানে ঢুকে সে দেখল জনমনীষী নেই। তার একটু ভয় ভয় করতে লাগলো। সানগ্লাসটা কপালে তুলে দিয়ে সে চারপাশে চোখ বোলাতে লাগলো। কেমন যেন ভৌতিক পরিবেশ চারদিকে। অদূরে টিলামতো জায়গায় কি ওটা? এপিটাফ নাকি? আরে, এত গাঢ় রঙের পাথর হয় কখনো? ইথিকা চিন্তিতভাবে এগুতে গিয়ে থেমে পড়ল। আগে ইন্টারভিউ নেওয়া যাক, তারপর এলাকাটা ঘুরে দেখা যাবে। অবশ্য দেখার আছেই বাকি। চারিদিকে এত গাছ উপড়ে ফেলেছে কে? কে কাঁদছে ব্যাকুল হয়ে? কেউ কি মারা গেছে? একটু খুঁজতেই সে কুঁড়ে ঘরটি দেখতে পেল। দেখে মনে হচ্ছে একটা প্রাগৈতিহাসিক গুহা। এটাই তাহলে লোকটার ঘর। কি যেন নাম লোকটার? নোটপ্যাড আর ক্যামেরা প্রস্তুত করতে গিয়ে ইথিকা বুঝতে পারল লোকটা মানে সোমপ্রকাশ বাড়িতে নেই।